কিছু সেকশন আমরা পড়া দিয়েছি। আমরা বলছি যে এমন ভাবে করবো যেন ওই সেকশন নিয়ে আর কখনো আমাদের কোনো কনফিউশন না থাকে। একই সাথে আমাদের সিপিসির বেশ কিছু আমাদের সেকশনের বাইরেও অনেক কথা আমরা বলেছি যে কোথায় কি আছে, কিভাবে শব্দগুলো ব্যবহার করেছে। আমরা মুখে মুখে যেটা শুনি আর সেকশনে যেটা দেখি সেটার মধ্যে অনেক পার্থক্য রয়ে যায়। তো এই দিকগুলোতে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা গত ক্লাস পর্যন্ত আমরা জানি যে আমরা সিভিল প্রসিডিউরের বিভিন্ন প্রকার কোডের কথা বলছিলাম, যে ডিস্ট্রিক্ট কোডে কি ধরনের কোডগুলো থাকে, সেই কোডগুলোর আর্থিক জুরিসডিকশন কি, পেকিউনিয়ারি, যেটাকে আমরা 6 নাম্বার সেকশনে পেকিউনিয়ারি জুরিসডিকশনের কথা আলোচনা করেছিলাম, যে পেকিউনিয়ারি জুরিসডিকশনটা কি, কার কতটুকু জুরিসডিকশন আছে, এই 6 নাম্বার সেকশনে কি আছে, আর সিভিল কোডস অ্যাক্টে অর্থাৎ 1887 সালে কি আছে, এগুলোর মধ্যে আমি দেখানোর চেষ্টা করেছিলাম এবং এখান থেকে বিভিন্ন প্রকারের প্রশ্ন করার চেষ্টা করছিলাম। আমরা এই গুরুত্বপূর্ণ কথাগুলো থেকেই প্রশ্ন আসে বা প্রশ্ন আসার মতন জায়গা সৃষ্টি হয়। তো আমরা এইগুলোতে একটু গুরুত্বের সাথে দেখবো এবং খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব, যাতে আমাদের কোনো প্রশ্ন নিয়ে, কোনো সেকশন নিয়ে যাতে আমাদের কোনো কনফিউশন না সৃষ্টি হয়, যে এই জায়গা আমরা বুঝিনি, এই জায়গার প্রশ্নটা আমাদের ডিসকাস। যাই হোক, আমরা সিভিল প্রসিডিউর কোর্টের কথা যখনই বলে যাব, আমরা বিভিন্ন প্রকার কিন্তু কোর্টের জুরিসডিকশনের কথা বলেছিলাম। আমি 5 প্রকার কোর্টের 5 রকম জুরিসডিকশনের কথা আলোচনা করেছিলাম, যে বাংলাদেশে 5 রকম কোর্ট আছে সিভিল প্রসিডিউরের। সেই প্রসিডিউরে মোট 5 ধরনের কোর্ট আছে। 5 ধরনের কোর্টগুলোর 5 ধরনের এখতিয়ার রয়েছে। এই এখতিয়ার গুলো বিভিন্ন সেকশনে বিভিন্ন জায়গায় বলা আছে, বিভিন্ন সেকশনে বিভিন্ন জায়গায় বলা আছে। বিষয়বস্তু এখতিয়ার এক জায়গায় বলা আছে, আদি এখতিয়ারের কথা বলা আছে, আঞ্চলিক এখতিয়ারের কথা বলা আছে, আর্থিক এখতিয়ারের কথা বলা আছে, অ্যাপিল এখতিয়ারের কথা বলা আছে, বিভিন্ন রকম এখতিয়ারের কথা। আমরা সময় সময় যখন বিভিন্ন জায়গায় যাব, তখন বিভিন্ন জায়গাতে আমরা এই ধরনের এখতিয়ার গুলো পাবো। যেমন আমরা 18 থেকে 19 নাম্বার সেকশনে মূল মামলা আদি এখতিয়ার সম্পর্কে বলা আছে, কোথায় আমরা মামলাটা দায়ের করব, কিভাবে দায়ের করব, আদি এখতিয়ার সম্পর্কে আমরা 18 এবং 19 নাম্বার সেকশন সম্পর্কে কিন্তু জানবো। ঠিক একইভাবে আর্থিক এখতিয়ার সম্পর্কে 18 এবং 19 নাম্বার সেকশনে আমরা আর্থিক এখতিয়ার সম্পর্কে জানবো। আমরা 19 নাম্বার সেকশনে যে আর্থিক এখতিয়ারের কথা বলা আছে, আমরা আপিল এখতিয়ারের কথা জানি। আপিল এখতিয়ারের কথা 20 এবং 21 নাম্বার সিভিল কোর্টস অ্যাক্টে 20 এবং 21 নাম্বার সেকশনে আর্থিক এখতিয়ারের কথা বলা আছে। সেখানে কিভাবে হচ্ছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা যখন যেখানে আসবে তখন সেই সেকশনে আমরা আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা সেকশন ওয়াইজ, এই এবার আমরা রিভিশন দেব হচ্ছে সেকশন ওয়াইজ আমরা আলোচনা করব। এই আলোচনাগুলো হবে, আমরা সেকশন গুলো দ্রুত গতিতে শেষ করে ফেলবো। এখানে কি কি প্রশ্ন হচ্ছে, কি কি প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, সেই প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। একই সাথে এখান থেকে রিটেন প্রশ্ন, কি ধরনের প্রশ্ন করার সম্ভাবনা থাকে সেগুলো নিয়েও আমরা একটু কথা বলার চেষ্টা করব, যাতে আমাদের এই সমস্ত জায়গা থেকে কোনো রকম সমস্যা না সৃষ্টি হয়। সো আমরা বিষয়বস্তুর এখতিয়ার যখনই কথা বলছি, আমি 5 ধরনের এখতিয়ার কিছুক্ষণ আগেই বলেছি। একটা বিষয়বস্তুর এখতিয়ার আছে, এই বিষয়বস্তুর এখতিয়ার সম্পর্কে আমাদের 9 নাম্বার সেকশনে বলা আছে, বাট আপনাকে স্পষ্ট ভাবে লেখা নাই যে এখানে বিষয়বস্তুর এখতিয়ার লেখা আছে। 9 নাম্বার সেকশনে লেখা আছে যে নিষেধ না থাকলে আদালতের সকল মামলা দেওয়ানি মোকদ্দমায় বিচার করতে হবে। অর্থাৎ নিষেধাজ্ঞা যেখানে, নিষেধ যেখানে থাকবে সেখানে, নিষেধ থাকলে, যদি নিষেধ থাকে সেখানে হবে না, নিষেধ না থাকলে আদালত সকল প্রকার দেওয়ানি মোকদ্দমার বিচার করবে। এই দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে আমাদের দুইটা বিষয়, একেবারে দুইটা বিষয়, দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে আমাদেরকে দুইটা বিষয় চিহ্নিত করার কথা বলেছে, যে আপনি কোন শ্রেণীর মোকদ্দমা দেখলে দেওয়ানি মোকদ্দমা হিসেবে গণ্য করবেন। আপনি কোর্টে যাবেন, কোন শ্রেণীর মামলা দেখলে দেওয়ানি মোকদ্দমা, যেই সমস্ত মোকদ্দমা দেখবেন রাইট টু প্রপার্টি আছে, যেই সমস্ত দেখবেন হচ্ছে রাইট টু অফিস আছে, অর্থাৎ সম্পত্তির অধিকার এবং পদের অধিকারী যখন দেখবেন তখনই আপনি সিভিল মামলা করবেন, যেটা সিভিল মামলা ঘটেছে। একই সাথে এই মামলাগুলো করতে হলে আমাদের এর বাইরেও আমাদের
ধর্মীয় আচার উৎসব সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের কিন্তু এই সিভিল মামলার উপর নির্ভর করে। সো আপনাকে 9 নম্বর সেকশনে বলেছে যে আদালতে সকল দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বিচার করতে হবে এখতিয়ার যেখানে আছে, অর্থাৎ সকল প্রকার মোকদ্দমার কগনিজেন্স নিবেন হচ্ছে দেওয়ানি মোকদ্দমার বিচার করতে হলে দেওয়ানি আদালতই নিবেন। অর্থাৎ আমাদের বিষয়বস্তু এখতিয়ার বলছে, বিষয়বস্তু মানে কি, আমি কোন বিষয় নিয়ে মামলা করব, সিভিল মামলা করব নাকি ক্রিমিনাল মামলা করব। দেওয়ানি কার্যবিধি ঠিক 9 নম্বর সেকশন অনুযায়ী আমাদের এই 9 নম্বর সেকশন অনুযায়ী দেওয়ানি মোকদ্দমা গুলো সবগুলো দেওয়ানি আদালতে করতে হবে। আর দেওয়ানি মোকদ্দমা কোন দুটা সেটা বলছে যে অবশ্যই দেওয়ানি মোকদ্দমা হতে হলে আপনাকে দুটা অধিকার নিয়ে কথা বলতে হবে, একটা হচ্ছে সম্পত্তির অধিকার নিয়ে আর একটা হচ্ছে পদের অধিকার নিয়ে। যেমন বন্ধকি সম্পত্তি অধিকার উদ্ধার, স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, রেক্টিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, বাটোয়ারা মোকদ্দমা, এগুলো সবগুলোই বিভিন্ন প্রকার ডিক্লারেশন যেগুলো আছে সেগুলো পদের অধিকার, এগুলো সবগুলো যে ইনজাংশন বলেন, পার্মানেন্ট ইনজাংশন, টেম্পোরারি ইনজাংশন আমাদের কোনো মামলাতে যে কোনো একটা মামলাতেই নিতে হয়। তো এইগুলো হচ্ছে সিভিল মামলার কথা বলছি। এছাড়াও আমাদের কথা বলেছে যে এছাড়াও আমাদের বিভিন্ন প্রকার চুক্তি যেগুলো রয়েছে, চুক্তি ক্ষতিপূরণের মোকদ্দমা আদায় করার ক্ষেত্রে, যেমন চুক্তি বলবতের মামলা, চুক্তি রদের মামলা, দলিল সংশোধনের মামলা, দলিল ঘোষণার মোকদ্দমা, নিষেধাজ্ঞা, সম্পত্তি দখল পূর্ণ, এগুলো সবগুলো সিভিল প্রকৃতি মামলা হিসেবে আপনি গণ্য করতে পারেন। সো সিভিল প্রকৃতি মামলা আপনাকে সিভিল আদালতেই দায়ের করতে হবে। আর এই সিভিল প্রকৃতি মামলাকে দুই ভাগে বিভক্ত করেছে, একটা হচ্ছে রাইট টু অফিস এন্ড রাইট টু প্রপার্টি। এই 9 নম্বর সেকশন থেকে কিন্তু প্রশ্ন বিভিন্ন সময় হয় বা বিভিন্ন সময় হওয়ার মতন রয়েছে। তো 9 নম্বরের দিকে খুব গুরুত্ব রাখবেন। 9 নম্বরের কথা যদি এলিমেন্ট খুঁজতে যাই, 9 নম্বরের কথা বলেছে যে আপনি এখতিয়ার সম্পূর্ণ দেওয়ানি আদালতেই দেওয়ানি সংক্রান্ত মোকদ্দমা বিচার করতে হবে এবং তাকে আপনাকে দুইটা শর্ত পূরণ করতে হবে। মোকদ্দমা অবশ্যই দেওয়ানি প্রকৃতি হতে হবে এবং বিচার্য গ্রহণ করতে দেওয়ানি আদালতেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাড়িতে যদি না হয় তাহলে আপনাকে সেখানে করতে হবে। সো দেওয়ানি কার্যবিধিতে কত নাম্বার সেকশনে মোকদ্দমা আনয়ন বা নেওয়ার কথা সম্পর্কে বলা আছে, এরকম প্রশ্ন করেছিল 2023 সালে। অর্থাৎ দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা কোথায় আনয়ন করা যায় বা নেওয়া হয়, কোন সেকশন অনুযায়ী, আমাদের 9 নম্বর সেকশন অনুযায়ী দেওয়ানি প্রকৃতি মোকদ্দমা করা হয়। দেওয়ানি মোকদ্দমার অর্থ এমন মোকদ্দমা শুধুমাত্র কৃষির সাথে জড়িত, দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে সম্পত্তি এবং অফিসের সাথে জড়িত, এবং কিন্তু নাই শব্দটা আছে সম্পত্তি বা অফিস, দুইটা ভাবেই দিতে পারে আপনাকে। 2022 সালে এই প্রশ্নটা এসেছিল, সম্পত্তি ও অফিস, শুধু সম্পত্তি শুধু অফিস, আসলে উত্তর হবে হচ্ছে সম্পত্তি বা অফিস। তো এইদিকে একটু খেয়াল রাখবেন, কোনোভাবেই যেন এই বিষয়গুলো আমাদের মিস না যায়। বর্তমান বাংলাদেশে কত প্রকার দেওয়ানি আদালত রয়েছে? আমরা বলেছিলাম 5 প্রকারের দেওয়ানি আদালত রয়েছে। কেউ বলবেন 5 প্রকার দেওয়ানি আদালত কি কি নতুন পরিবর্তন হয়ে কি কি আদালত হলো? স্যার ওই যে প্রথম উপর থেকে বলি স্যার, জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, তারপরে যুগ্ম জেলা জজ, সিনিয়র সিভিল জজ আর সিভিল জজ। আর্থিক এখতিয়ার গুলো বলতে পারবেন? আর্থিক এখতিয়ার স্যার আর্থিক এখতিয়ার হচ্ছে যখন আমরা সিভিল জজের আর্থিক এখতিয়ার চিন্তা করব তখন 1 টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত। যখন আমরা সিনিয়র সিভিল জজ চিন্তা করব তখন 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত। আর যুগ্ম জেলা জজ এখতিয়ার হচ্ছে 25 লক্ষ 1 টাকা থেকে অসীম উপরে। এই কথাগুলো কোথায় বলা আছে? এটা স্যার সিভিল কোর্টস অ্যাক্টের হচ্ছে 19 নম্বর সেকশন। ওকে, আচ্ছা, তাহলে আমাদের থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে গোলাম কিবরিয়া ভাই। তাহলে আপনাকে যদি বলে কোর্ট টু ট্রাই অল সিভিল সুট আনলেস বার বা এরকম যদি থাকে, তাহলে কত নাম্বার সেকশন এটা বলা আছে? এটা স্যার 9 নাম্বার সেকশন বলা আছে। 9 নাম্বার এক্স্যাক্টলি। ওকে, ধন্যবাদ, আপনি মিউট করে রাখেন। তো আমাদের 9 নাম্বার সেকশন থেকে এই ধরনের প্রশ্ন করলে এই ধরনের প্রশ্নই করবে। যেমন আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারে, যে সকল মোকদ্দমার সম্পত্তি বা পদের অধিকার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হয় সেই সমস্ত মোকদ্দমা কোন ধরনের মোকদ্দমা? সেগুলো কি ফৌজদারি মোকদ্দমা, সেগুলো কি বিশেষ শ্রেণীর মোকদ্দমা, নাকি সেগুলো
দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। আপনার অ্যান্সার হচ্ছে সেগুলো দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। দেওয়ানি এখতিয়ারকে কত ভাগে বিভক্ত করা যায়? অলরেডি আমি বলেছি মোট 5 ভাগে আপনি দেওয়ানি এখতিয়ার গুলোকে 5 শ্রেণীর কোড আছে, মোট 5 ভাগে এই এখতিয়ার সম্পর্কে বলা আছে দেওয়ানি আদালতে। যদিও স্পেসিফিকলি কোন সেকশনে এরকম ভাবে 5 শ্রেণীর এখতিয়ার রয়েছে এরকম নাই, আপনাকে বিভিন্ন সেকশনে এইগুলো আলোচনা করা হয়েছে। যেমন বিষয়গত এখতিয়ার 9 নম্বর সেকশনে দেখলাম আদি এখতিয়ার এক জায়গায় আছে, আঞ্চলিক এখতিয়ার আছে, আর্থিক এখতিয়ার এক জায়গায় আছে, আপিল এখতিয়ার একটা জায়গায় আছে। এই টোটাল যদি আমরা হিসাব করি তাহলে টোটাল 5 শ্রেণীর এখতিয়ার গুলো কি আমরা খুঁজে পাই। তো 9 নম্বর সেকশন থেকে আপনাকে প্রশ্ন করতে পারে। আমাদের 10 নম্বর সেকশন খুব গুরুত্বপূর্ণ সেকশন। 10 নম্বর সেকশনকে কয়েকটা নামে চিহ্নিত করা হয়। যদি আপনাকে বলে স্টে অফ সুট তাহলে সেটাও আপনাকে বলতে পারে, মোকদ্দমা স্থগিত বাংলায় বলতে পারে, অথবা আরেকটা শব্দ বলতে পারে রেস সাবজুডিস শব্দটাও আপনাকে বলতে পারে। এটাকে একেবারে সহজ সরল, এত কিছু ভাবার দরকার নাই। আমাকে দুইটা জিনিস জানতে হচ্ছে যে দুইটা মামলা একসাথে চলতে পারে না। কথা হচ্ছে এই কি হতে পারে না, দুইটা মামলা একসাথে চলতে পারে না। অর্থাৎ একটা মোকদ্দমা চলমান আছে, ওই একই বিষয় নিয়ে ওই একই পক্ষগণের মধ্যে, অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে মৌলিক ভাবে যদি বিচার্য বিষয় দুইটা মোকদ্দমার একই হয় এবং উভয় মোকদ্দমার পক্ষ বা প্রতিনিধি যদি একই হয় তাহলে দুইটা মামলা একসাথে চলতে পারে না। এই হলো 10 নম্বর সেকশনের কথা। অর্থাৎ আপনি একটা মামলা চলাকালীন সময় ওই বিষয়বস্তু নিয়ে আবার সেকেন্ড টাইম একই বিষয় নিয়ে মোকদ্দমা করতে পারবেন না। এখন দুইটার মধ্যে মূল পার্থক্য হচ্ছে আপনি একটা মামলা আগে চলমান থাকতে হবে। প্রথম কথা হচ্ছে আপনাকে একটা মামলা চলমান থাকতে হবে। দ্বিতীয় মোকদ্দমা করার ক্ষেত্রে আপনাকে স্টে অফ সুটের কথা বলা হচ্ছে। অর্থাৎ দ্বিতীয় মামলা যখন আপনি করবেন তখন আপনাকে স্টে অফ সুট সম্পর্কে আপনাকে বলতে হবে যে স্টে অফ সুট হচ্ছে এই জিনিস। তো আমাদের এই যে বিষয়গুলোকে, এই বিষয়টাকে যদি আমি আরেকটু ক্লিয়ার করি আপনাদেরকে, আরেকটু যদি আমি বলার চেষ্টা করি তাহলে স্টে অফ সুটটা কি, আর আরেকটা শব্দ যে কথা আমি বলছি স্টে অফ সুটের সাথে আরেকটা শব্দ আছে রেজ জুডিকাটা বা দোবারা দোষ বা 11 নাম্বার সেকশন। দুইটা জিনিসের মধ্যে একটু পার্থক্য। এখান থেকে যে প্রশ্নই আসবে আমি আশাবাদী যে আপনি সব প্রশ্নেরই উত্তর দিতে পারবেন এই জায়গায়। এখানে যে বিষয়টা উল্লেখ করতে হবে সেটা হলো, একটা হলো মামলার নিষ্পত্তি হয়ে গেছে, আর একটা হলো আপনি মামলাটার নিষ্পত্তি এখনো হয় নাই, দুইটা মামলাই চলমান থাকতে হবে। এই দুইটার ক্ষেত্রে পার্থক্যটা বুঝতে পারলেই আপনাকে রেস জুডিস বা রেস সাবজুডিস। তবে একটা বিষয় হচ্ছে রেস জুডিকাটা যেটা, অর্থাৎ 12 নাম্বার সেকশনে দোবারা দোষ যেটা, সেটা আমাদের খুবই বেশি কাজে লাগে। অর্থাৎ যে কথা আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি বলার জন্য যে কথা বলেছিলাম যে দেখেন বাংলাদেশের দুইটা জায়গায় এখনো ডিজিটালাইজড হয় নাই বা ভবিষ্যতেও হবে কিনা আমি জানি না। সেটা হচ্ছে এক হচ্ছে ভূমি অর্থাৎ সাব রেজিস্ট্রার অফিস, আর একটা হচ্ছে কোর্ট কাছারিতে। দেখেন আমি একটা মামলা ধরেন সেম কোর্টে যদি না করি, জুরিসডিকশন চেঞ্জ হয়। এখন আপনাদের কথা হইতে পারে ভাইয়া আর্থিক এখতিয়ার বা আঞ্চলিক এখতিয়ার অনুযায়ী তো মামলা হয়। দেখেন এই আঞ্চলিক এখতিয়ার গুলো মাঝে মাঝে চেঞ্জ করা হয়। অর্থাৎ ধরেন আমি একটা মামলা এক কোর্টে করলাম, কোর্টে করে আবার আর একটা কোর্টে আমি করলাম কোর্টকে না জানায়। অর্থাৎ কোর্ট যখন চেঞ্জ হবে তখন আমি আর্থিক এখতিয়ার যেখানে আছে নতুন করে সেই জায়গায় আমি করলাম। নার্গিস সুলতানা কিছু বলতে চাচ্ছেন, হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন নার্গিস সুলতানা? ওকে, আপনি যে যখন কোনো কথা বলতে চাচ্ছেন শুধু হ্যান্ড রেজ করেন, আমি রেসপন্স করব আপনি কি বলতে চাচ্ছেন। তো যে ঘটনাগুলো ঘটে যে আসলে একই সাথে একটা মোকদ্দমা আগে চলছে কিনা যদি বাদী বিবাদী কোর্টকে না বলে তাহলে কোর্টের তো জানা সম্ভব না। এতগুলো মামলা কোর্টে চলমান। এখন ধরেন আমি কি একটা মামলা চলমান থাকা অবস্থায় বিচার শুরু হলো, কিছুদিন চললো, আমার দাদা গেলেন মারা, পরবর্তীতে আমার বাবাকে বিবাদী করে আবার নতুন করে একটা মামলা করা হলো। এখন পার্টি তো চেঞ্জ। আসলে এই জায়গায় কথাটা বলার চেষ্টা করছে যে যদি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে, মানে প্রত্যক্ষ ভাবে এবং মৌলিক ভাবে একই বিচার্য বিষয় হয়, নাম্বার 2 হচ্ছে পক্ষগণ বা তার প্রতিনিধি। এখন এই শব্দ দিয়ে
পক্ষগণ বা তাদের প্রতিনিধির মাধ্যমে যখন হবে তখনও কিন্তু আমরা রেস সাবজুডিসের মধ্যে পড়ে যাবেন। অর্থাৎ একটা ছেলে মারা গেছে, তার বাবা পরবর্তীতে এই মামলার সে প্রতিনিধিত্ব করবে, বা বাবা মারা গেছে ছেলে প্রতিনিধিত্ব করবে, বা তার মেয়ে প্রতিনিধিত্ব করবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ দুইটা মামলায় একসাথে চলতে পারে না। এটা হলো 10 নম্বর সেকশনের কথা। আর 11 নম্বর সেকশন হলো একটা মামলার ডিসিশন কোর্ট একবার দিয়ে দিয়েছে, কোর্ট একটা বিষয় একবার দিয়ে দিয়েছে, সেই বিষয় নিয়ে আপনি আবারও কেন কোর্টকে বিরক্ত করবেন? একবার একটা, যেটাকে আমাদের এভিডেন্স অ্যাক্টের 40 নম্বর সেকশনে বলেছে যে পূর্ববর্তী রায় সবসময় প্রাসঙ্গিক হিসেবে, রায়টাকে আপনি প্রাসঙ্গিক হিসেবে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ পূর্ববর্তী রায় নতুন করে যেই মোকদ্দমাটা হয়েছে সেই মোকদ্দমায় যদি আপনি ব্যবহার করেন তাহলে সেটা প্রাসঙ্গিক হবে, এবং সেই মামলাটা অর্থাৎ দ্বিতীয় যে মামলাটা যখন করবেন সেই মামলাটা কিন্তু আপনার সুস্পষ্ট ভাবে যদি একেবারে অস্বীকার করা হয়, সুস্পষ্ট ভাবে যদি অস্বীকার করা হয়, তাহলে মোকদ্দমাটা কিন্তু খারিজ হয়ে যাবে। অর্থাৎ পূর্ববর্তী মোকদ্দমার সমর্থনে যদি আপনি ডকুমেন্ট গুলো শো করেন এবং মামলার বিচার্য বিষয় এবং পক্ষগণ যদি একই থাকে, তাহলে আপনি সেই মোকদ্দমাটা কিন্তু আর চলতে দেওয়া যাবে না, সেই মোকদ্দমাটা কিন্তু খারিজ হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে কি করে, 2-3টা করে মামলা করে। এই 2-3টার মামলার যেহেতু ঝামেলা না হয়, দ্যাটস ওয়াই এই ধরনের ঘটনা আমাদের দেশে ঘটে। আমাদের এখান থেকে বেশ কিছু প্রশ্ন করে, আমরা এই সেকশনে বেশি কথা এই জন্য বলছি না, কারণ 10 নম্বর 11 নম্বর সেকশন নিয়ে এত কথা বলা আছে, যে কথাগুলো আমার মনে হয় যে আপনাদের মনে আছে। তো আমাদের দুইটা বিষয় কি জানতে হলো। এক নম্বর হচ্ছে 10 নম্বর সেকশনে আমাদেরকে মোকদ্দমা যদি স্থগিত চাই, একটা মামলা যদি স্থগিত চাই, তাহলে আমাকে কি কি শর্ত পালন করতে হবে? 2টা মামলা থাকতে হবে, অর্থাৎ আগেই একটা মোকদ্দমা দায়ের ছিল, পরবর্তীতে আরেকটা দায়ের করতে হবে। 2 নম্বর হচ্ছে ওই মোকদ্দমার বিচার্য বিষয়ে প্রত্যক্ষ বা মৌলিক ভাবে একই হইতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে পক্ষগুলো একই হতে হবে বা তাদের প্রতিনিধির মাধ্যমে হইতে হবে। চতুর্থ হচ্ছে পূর্ববর্তী মোকদ্দমা অবশ্যই বিচারের দিন থাকতে হবে। এই এলিমেন্ট গুলো যদি আপনি পান, তাহলে দ্বিতীয় মোকদ্দমাটা অবশ্যই স্থগিত হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে দোবারা দোষ বা যে কথা বলছি রেপ জুডিকাটা, যেটা 11 নম্বর সেকশনে, সেখানে আমাদের যে এলিমেন্ট গুলো প্রয়োজন হচ্ছে, সেখানে আমাদেরকে বলতে হচ্ছে যে অবশ্যই 2টি মোকদ্দমা থাকতে হবে এবং একটা মোকদ্দমা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হতে হবে, অন্য একটা মোকদ্দমাটা চলমান থাকবে, এবং তাদের বিচার্য বিষয় এবং মৌলিক চূড়ান্ত বিষয়গুলো একই হবে এবং পক্ষগুলো একই হবে, এবং পক্ষগুণের পূর্ববর্তী মোকদ্দমার একই সত্য নিয়ে মোকদ্দমা হইতে হবে। তখনই এই দ্বিতীয় মোকদ্দমাটা কিন্তু আপনার খারিজ হয়ে যাবে। এই ধরনের প্রশ্ন আমাদেরকে রিটেনে খুব বেশি আসে যে 10 এবং 11 নাম্বার সেকশন, অর্থাৎ রেস সাবজুডিস এবং রেস জুডিকাটার মধ্যে পার্থক্যটা কি, এরকম প্রশ্ন আপনাকে করতে পারে। অথবা রেস জুডিকাটার এলিমেন্ট গুলো কি, রেস সাবজুডিসের এলিমেন্ট গুলো কি। 11 নাম্বার সেকশনে মোট কয়টা ব্যাখ্যার কথা বলা আছে? মোট 6টা ব্যাখ্যার কথা বলা আছে। এরকম প্রশ্ন আপনাকে করতে পারে। আর 11 নম্বর সেকশন অনুসরণ করা কি আদালতের জন্য বাধ্যতামূলক কিনা? হ্যাঁ, 11 নম্বর সেকশন আদালতের জন্য বাধ্যতামূলক। তাহলে আমাকে একটু বলেন তো, মনিরুল ভাই আছেন? মনিরুল ভাই, অনেকদিন পরে দেখলাম, মনে হয় টুপি দিয়ে খুব সুন্দর ভাবে। ছেলে, ওইটা ছেলে? জি স্যার। আচ্ছা, 10 এবং 11 নম্বর সেকশনে আপনি কি বুঝেন বা কি বুঝতে পারেন, বা এখান থেকে কোনো প্রশ্ন যদি হয় আপনি কিভাবে সেটাকে ডিল করতে চাচ্ছেন? আসলে স্যার 10 নম্বরটা বলছে যে একই বিষয় নিয়ে মানে 2টা মোকদ্দমা একসাথে চলতে পারে না, এটাই মূল তত্ত্ব। আর 11 নম্বর বলছে যে একই একটা বিষয় নিয়ে আদালত একটা রায় দিয়েছে, ওই রায়ের মানে পরবর্তী ওই বিষয় নিয়ে আবার মামলা করা যাবে না। ওকে, যেহেতু আদালত একটা সিদ্ধান্ত দিয়েছে, পরবর্তী ওই মামলা ওই বিষয় নিয়ে আর মামলা দায়ের করা যাবে না। এটা হলো 11 নম্বর বিষয়। দুইটার কি নাম? দুইটার কি কি নাম? একটা হলো স্যার রেস সাবজুডিস, যেটা 10 নম্বর সেকশন, ওটাকে বলে স্টপ সুট, অর্থাৎ মোকদ্দমা করতে বারিত করা, স্থগিত রাখা। জি, মানে একটা মোকদ্দমা স্থগিত করে রাখবে। যদি একটা মোকদ্দমা চলে একটা বিষয় নিয়ে, পরবর্তীতে মোকদ্দমা দায়ের করতে গেলে ওই বিষয় নিয়ে, তাহলে পরবর্তী মোকদ্দমাটা স্টে করে রাখবে, পূর্ব মোকদ্দমা চলমান থাকবে। এটা হলো 10 নম্বর সেকশনে। এটাকে ইংলিশে বলে স্যার রেস সাবজুডিস। আর 11 নম্বরে বলছে যে
রেস জুডিকাটা অর্থাৎ দোবারা দোষ, মানে একই বিষয় নিয়ে দ্বিতীয়বার মোকদ্দমা মানে করা যাবে না, আচ্ছা, যেহেতু এটা মামলার রায় হয়ে গেছে। 11 নম্বর সেকশনে 11 নম্বর সেকশনে কয়টা ব্যাখ্যার কথা বলা আছে? 6টা ব্যাখ্যার কথা বলা আছে। আচ্ছা, আপনি কি আমাকে একটু বলে সহযোগিতা করতে পারেন যে এই 11 নম্বর সেকশনে যদি কেউ এই ধরনের মোকদ্দমা করেই ফেলে তাহলে এই মোকদ্দমাটা কি হবে? স্যার খারিজ করে দিবে। 10 নম্বর এবং 11 নম্বর সেকশনে যদি পার্থক্য আপনাকে বলতে বলে তাহলে কিভাবে বলবেন আপনি? এটা তো স্যার প্রথমে বলবো যে স্যার 10 নম্বরে বলছে মোকদ্দমা স্থগিত রাখা, আর 11 নম্বর সেকশনে বলছে হলো দোবারা দোষ অথবা রেস জুডিকাটা। ওকে, আর আর 10 নম্বরের দ্বিতীয় পার্থক্যটা বলবো যে স্যার এটা মানে একই বিষয় নিয়ে দ্বিতীয়বার মোকদ্দমা দায়ের করা যায় না, মানে দুইটা একই বিষয় নিয়ে দুইটা মোকদ্দমা একসাথে চলতে পারে না। ওকে, স্যার পার্থক্যগুলো করি নাই তো স্যার। আচ্ছা, কেউ স্পষ্ট করে 5টা পার্থক্য বলতে পারবেন? কেউ? এই এতগুলো কথা বললাম আমরা, কেউ বলতে পারবেন 5টা পার্থক্য? এই 10 নম্বরের 11 নম্বরটা, জি, এটা হচ্ছে যে একটাকে বলা হচ্ছে স্টে অফ সুট অর্থাৎ রেস সাব জুডিস, 10 নম্বরকে আমরা বলতেছি, আর 11 নম্বরকে আমরা বলতেছি স্যার রেস জুডিকাটা বা দুবারা দোষ। জি, আর এখানে স্যার এই 10 নম্বরে যেটা, যদি একই সঙ্গে হচ্ছে মামলাটা চলমান থাকবে, আর 11 নম্বরের যে বিষয়টা স্যার, ওটা একটা মামলা নিষ্পত্তি হতে হবে, অর্থাৎ একটা মামলার রায় বা ডিগ্রি মানে চূড়ান্ত পর্যন্ত যেতে হবে, রায় পর্যন্ত যেতে হবে 11 নম্বর। আর এটা স্যার যদি এরকম পাওয়া যায় তাহলে আদালত কি করবে, এটা মামলাটা স্টে রাখবে 10 নম্বরের রেস সাব জুডিস, আর 11 নম্বরের হচ্ছে মামলাটা খারিজ করে দিবেন। ওকে, আর ওই যে গত পার্থক্য আছে স্যার, ধারাগত পার্থক্য আছে, আর হচ্ছে 10 নম্বরের ব্যাখ্যা আছে একটা, আর 11 নম্বরের ব্যাখ্যা রয়েছে 6টা। আচ্ছা, উভয়টাই হচ্ছে বাধ্যতামূলক ক্ষমতা। প্রশ্ন এইভাবে অ্যান্সার, এই আমজনতার মতন অ্যান্সার দিলে কিন্তু মার্ক এটা কিন্তু খুব বেশি আসে, রিটেনে কিন্তু খুব বেশি আসে এই প্রশ্নটা। রেস জুডিস ভার্সেস সাব জুডিসের মধ্যে পার্থক্য কি, এই প্রশ্নটা এত বেশি আসে। হ্যাঁ, রেস জুডিস কি, রেস সাব জুডিস কি, প্রথমত সংজ্ঞা দিবেন, তারপরে এর দুইটা মামলা কিভাবে হচ্ছে সেটার একটু ব্যাখ্যা দিবেন, বিচার্য বিষয় একই হইতে হবে, পক্ষগণ একই হইতে হবে, সে বিষয়গুলোকে একেবারে খুব সুন্দরভাবে আপনাকে আলাদা আলাদা ভাবে কিন্তু রেস জুডিস এবং রেস সাব জুডিস নিয়ে আপনাকে যেমন হচ্ছে বিচার্য বিষয় কখনো কোনটা বিচারাধীন থাকে, কোনটা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয়, বিচার কোনটা স্থগিত হয় আর কোনটা খারিজ হয়। এখন আপনি একটা কলামই দিয়ে দিতে পারেন বিচার স্থগিত এবং বিচার খারিজ, মামলা খারিজ। তো বিচার স্থগিত হয় কোনটা, যেটা হচ্ছে আমরা সাব জুডিস বলছি, সেটাতে কিন্তু স্থগিত হচ্ছে, আর মামলাটা খারিজ হচ্ছে 11 নম্বর সেকশনে। সো এই পয়েন্টগুলো যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমাদের একেবারে সহজেই এই বিষয়গুলো মনে থাকবে বলে আমি আশা করি। যাই হোক, এখান থেকে যে ধরনের প্রশ্ন হোক, আরো কিছু প্রশ্ন উল্টাপাল্টা কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলো নিয়ে আমাদের এত ঘাবড়ানোর দরকার নেই। আমাদের যে প্রশ্নটা পড়ে ফেলতে হবে সেটা হলো পুনরায় মোকদ্দমার ক্ষেত্রে বাধা। পুনরায় মোকদ্দমার ক্ষেত্রে বাধা একটা শব্দ আছে, এইকে আচ্ছা আমাদের মনে হয় মামুন ভাই আছেন। আমি কালকে একটা ব্যস্ততার জন্য মামুন ভাইয়ের সাথে কথা বলতে পারিনি। মামুন ভাই কালকে কি ছিলেন, পড়িয়েছেন সেকশন? এখানে হচ্ছে মোকদ্দমা করার ক্ষেত্রে বাধা। তাহলে এই দুইটা জায়গা থেকে যেভাবেই প্রশ্ন আসুক, যে প্রশ্নের কথা আমি আপনাদেরকে বললাম, যে এই ধরনের প্রশ্ন করছে, এখন পর্যন্ত দেওয়ানি কার্যবিধি কত নম্বর মোকদ্দমার স্থগিতকরণের বা দোবারা কত নম্বর সেকশনের সাবজুডিস সম্পর্কে আলোচনা করা হয়েছে, এরকম একটা প্রশ্ন এসেছিল,
বা কত নাম্বার সেকশনে দোবারা দোষ শেষ সম্পর্কে আলোচনা করা হয়েছে, এরকম প্রশ্ন আসতে পারে। চূড়ান্ত নিষ্পত্তিকৃত কোনো মামলা পুনরায় বিচার করার ক্ষেত্রে বাধা কত নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে, 11 নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে। কোন মোকদ্দমাতে বিচারাধীন থাকা অবস্থায় পুনরায় একই পক্ষ একই বিষয়ের উপরে মোকদ্দমা দায়ের করতে পারবে না। দেওয়ানি কার্যবিধির কোন ধারায় এই নিয়মের প্রতিফলন ঘটেছে? 10 নম্বর সেকশনের প্রতিফলন ঘটেছে, এরকম আপনাকে প্রশ্ন করে দিতে পারে। এছাড়াও আপনাকে প্রশ্ন করতে পারে হচ্ছে রেস সাব জুডিসের অর্থ কি, রেস সাব জুডিস শব্দটারই অর্থ কি, এরকম প্রশ্ন আপনাকে করতে পারে। মোকদ্দমা স্থগিতকরণ, আপনাকে ওখান থেকে অনেকগুলো অপশন দিয়ে দিতে পারে। মোকদ্দমা স্থগিতকরণ, আপিল স্থগিতকরণ, আবেদন স্থগিত, জারি স্থগিত, এরকম শব্দ বলতে পারে। আপনাকে বলতে হচ্ছে মোকদ্দমা স্থগিত। আপনাকে আরো প্রশ্ন করতে পারে বিচার স্থগিত বা মোকদ্দমা স্থগিত অর্থাৎ স্টে অফ সুট দেওয়ানি কার্যবিধির কত ধারায় আলোচনা করা হয়েছে। বারবার একই ধরনের প্রশ্ন আপনাকে বিভিন্ন ভাবে করতে পারে। তো এই প্রশ্নগুলো আপনার দেওয়ানি কার্যবিধিতে 11 নম্বর সেকশনে কতটি ব্যাখ্যার কথা আলোচনা করা হয়েছে, বারবার বলছি 6টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আরো মোকদ্দমা করতে বাধা অর্থাৎ ফার্দার বার টু ফার্দার সুট কত নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে, যে সেকশনটা আমরা আলোচনা করব 12 নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে। 12 নম্বর সেকশন একটা গুরুত্বপূর্ণ সেকশন। সেই সেকশনে হচ্ছে নতুন করে মোকদ্দমা করা অর্থাৎ ফার্দার সুট করার ক্ষেত্রে একটু বাধার কথা বলা হচ্ছে। অর্থাৎ দেওয়ানি মামলা আরো বা অধিকর মোকদ্দমা, একটা মোকদ্দমা তো আছে, সেই মোকদ্দমায় আরো শব্দটাই বলা হয়েছে ফার্দার, দ্যাট মিনস আরো বা অধিকর মোকদ্দমা দায়ের করার ক্ষেত্রে বাদীকে বারিত করা হয়েছে। একটা মামলা চলমান, সেই বিষয় নিয়ে আপনি আরো মোকদ্দমা করার ক্ষেত্রে কি করা হয়েছে, বারিত করা হয়েছে। 12 নম্বর সেকশনে স্পষ্ট করেছে যে ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কারণে অধিকর মোকদ্দমা দায়ের করার বিধি দ্বারা বাড়িতে একটা মামলা চলমান রয়েছে, আরো ওই বিষয় নিয়ে আপনি মামলা করছেন, অর্থাৎ ওই মামলা থেকে উদ্ভব বিভিন্ন মামলা থেকে আপনাকে বাড়িতে করার চেষ্টা করেছে। অর্থাৎ নির্দিষ্ট কারণে অধিকর মোকদ্দমা দায়ের করতে বিধি দ্বারা বাদীকে বাড়িত করা হয়েছে 12 নম্বর সেকশনে। যেমন হচ্ছে আমাদের স্পষ্ট উদাহরণ, এবং এই উদাহরণটাই বেশি আসে 9 নম্বর আদেশের 8 নম্বর বিধি অনুযায়ী বাদীর অনুপস্থিতির কারণে মোকদ্দমা খারিজ হয়ে গেলে সেই ক্ষেত্রে ওই খারিজ মোকদ্দমা যে কোনো কারণে যে কারণে দায়ের করা হয়েছিল নতুন করে ওই মোকদ্দমা দায়ের করা যায় না, অর্থাৎ 9 নম্বর আদেশের 9 নম্বর বিধি দ্বারা সেখানে বাড়িত করা হয়েছে। একই সাথে 9 বিধি দ্বারা যেমন বাড়িত করলো, একই সাথে 22 নম্বর আদেশের 9 নম্বর বিধি বাড়িত করা হয়েছে, 23-এর 1, 2, 3 বাড়িত করা হয়েছে, 1-এর 21 বাড়িত করা হয়েছে। নতুন মোকদ্দমা দায়ের করার ক্ষেত্রে এই সমস্ত আদেশে বাড়িত করা হয়েছে, মানে একবার যদি যে ক্ষেত্রে আপনাকে নিষেধ করা হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আপনি নতুন করে মোকদ্দমা করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমাদেরকে যে কথাটা বললাম, আমাদের ওই জায়গায় এই প্রশ্নটা করে যে ফার্দার মানে আরো ফার্দার বা টু ফার্দার সুট সম্পর্কে সিপিসিতে কোথায় আলোচনা করা হয়েছে, সেক্ষেত্রে আপনাকে 12 নম্বর সেকশন আপনাকে অনেক সময় আমরা যখন পড়ি তখন আপনার কাছে মনে হতে পারে যে একই কথা আমরা কতবার পড়বো আর একই কথা আমাদের কতবার শুনবো, এরকম আপনার মনে হতে পারে। কিন্তু দেখেন, এরকম শুনতে শুনতেই আপনার অভ্যস্ত হইতে হবে, শুনতে শুনতেই আপনাকে এক্সপার্ট হইতে হবে, না হলে বিপদ। সো আমাদের এই দুটার দিকে একটু খেয়াল রাখতে হবে, রেস সাবজুডিস, প্রিন্সিপাল অফ রেস সাবজুডিস, তারপরে হচ্ছে রেস জুডিকাটা কি, তারপরে হচ্ছে আমাদের ফার্দার সুট করতে কোথায় বার আছে, এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। 13 এবং 14 নম্বর সেকশন থেকে এখন পর্যন্ত কোনো রকম প্রশ্ন করেনি, তারপরেও আমাদের 13 এবং 14 নম্বর সেকশনে একটু দেখে রাখতে হবে। বিদেশি রায়কে সবসময় আপনি চূড়ান্ত হিসেবে গণ্য করতে পারবেন না। বিদেশি রায়টাকে যদি একেবারে সঠিক কোর্ট থেকে না দেওয়া হয় তাহলে বিদেশি রায়টাকে আপনি চূড়ান্ত হিসেবে গণ্য করতে পারবেন না। বিদেশি রায় আপনাকে কখন চূড়ান্ত হিসেবে গণ্য করবেন, যখন এখতিয়ার সম্পূর্ণ আদালত থেকে দেওয়া হয়েছে, মোকদ্দমার গুণাগুণের উপরে ভিত্তি করে দেওয়া হয়েছে, আন্তর্জাতিক আইনের কোনো ভুল ব্যাখ্যা করা হয়নি, আইনের ব্যবস্থায় রায়টি লাভ করেছে এবং কোন রকম আপনার ফ্রড করা হয়নি, এই ধরনের হলে আপনি সেটাকে স্বীকৃতি দিতে পারেন। তাছাড়া যদি আপনাকে উল্টা কথা বলতে পারে কখন বিদেশি রায় গ্রহণযোগ্য না, when foreign judgment not conclusive proof, কখন করবেন না, এই ধরনের প্রশ্ন আপনাকে রিটেন করতে পারে, এই ধরনের প্রশ্ন আপনাকে প্রেরিত করতে পারে। আপনাকে তাহলে উল্টা করে দিয়ে বলতে হচ্ছে যেখানে যথাযথ এখতিয়ার সম্পূর্ণ আদালত থেকেই রায় হয়নি, যেখান থেকে রায় হওয়ার কথা ছিল আসলে সেখান থেকে রায় হয়নি, যেখানে মোকদ্দমা গুণাগুণের উপরে ভিত্তি করেই রায়টা দেওয়া হয়নি, আন্তর্জাতিক আইনের ভুল ব্যাখ্যা করা হয়েছে, যে আইন ব্যবস্থায় রায়টি দেওয়া হয়েছে তা স্বাভাবিক নয় বা বিচার পরিপন্থী, এবং যেখানে এটা ফ্রড এর বা প্রবঞ্চনার মাধ্যমে লাভ করা হয়েছে, এতে বাংলাদেশের প্রচলিত আইনের পরিপন্থী যদি হয় তখন আপনি কিন্তু
সেটাকে আপনার কনক্লুসিভ প্রুফ হিসেবে বা চূড়ান্ত হিসেবে মেনে নিবেন না বিদেশি রায়কে। সাধারণত বিদেশি রায়কে আমরা অনুমান করে নেই, কিন্তু 14 নম্বর সেকশনে সে কথাটাই বলেছে, বিদেশি রায়ের সত্যায়িত নকল বলে কথিত কোনো দলিল পেশ করা হলে বিপরীতে কোনো প্রমাণ যদি না দেওয়া হয় তাহলে ধরেই নেওয়া হয় যে এটা সঠিক আদালত থেকেই এই রায়টা দেওয়া হয়েছে। 14 এবং 13 এবং 14 নম্বর সেকশন থেকে এখন পর্যন্ত কোনো প্রশ্ন করেনি। তবে আমাদেরকে জেনে রাখতে হচ্ছে যে বিদেশি রায়টাও যে কনক্লুসিভ প্রুফ হিসেবে আমরা ধরে নেব এরকম না, সেটা যদি সঠিক জায়গা থেকে। জি, কেউ একজন হ্যান্ড রেজ করেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ। মোফাজ্জল ভাই, আপনাকে অনেকদিন পরে পেলাম মনে হয়। জি স্যার, আমার একটা বিষয় জানতে ইচ্ছে হচ্ছে যে রেস জুডিকাটার সাক্ষ্যয়নের এস্টোপেল দুটি কি একই ধরনের স্যার? জি, একই বিষয়। সাক্ষ্য নয় না, বিষয়টা হচ্ছে রেজ জুডিকাটা হলো রেজ জুডিকাটা এবং সাক্ষ্য আইনের 40 নম্বর সেকশন একই বিষয়। আর স্টোফেন্স নীতিটা হচ্ছে ভিন্ন একটা বিষয়। স্টোফেন্স নীতির ব্যাপারটা আর একটা। একবার যদি আপনি, যদিও এটাকে ওই ধারায় নিয়ে যাচ্ছে যে আপনি রায়টাকে একবার স্বীকার করা হয়েছে, রায়টা একবার দেওয়া হয়েছে, সেই স্টোফেন্স কি? স্টোফেন্স হচ্ছে একবার স্বীকার করে নিলে পরবর্তীতে সেটা আপনি অস্বীকার করতে পারবেন না। কথাটা কিন্তু প্রায় একেবারে কাছাকাছি, যে রায় যখন এটা দেওয়া হয়েছে সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। কিন্তু এভিডেন্স একটা একেবারে পরিষ্কার ভাবে একটা সেকশনই উল্লেখ করা হয়েছে, 40 নম্বর সেকশন, যেখানে বলা হচ্ছে যে আপনি পূর্ববর্তী রায় পরবর্তী মামলাতে আপনি প্রাসঙ্গিক হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে আপনার কথাটার সাথে একটা মিল আছে, একেবারে কাছাকাছি। যদি যে কথা আমি বললাম, স্টোফেন্স নীতিটা কি একবার স্বীকার করে নিলে সেটাকে আপনি কি করতে পারবেন না, কখনো অস্বীকার করতে পারবেন না। তো জাজমেন্ট একবার হয়ে গেছে, সেটাকে আপনি অস্বীকার করে নতুন করে মামলা করছেন কেন? তো জাজমেন্ট যদিও অস্বীকার করা যায় এবং সেক্ষেত্রে আপনাকে আপিল রিভিশনের কথা বলা যায়, কিন্তু মূল মোকদ্দমার ক্ষেত্রে তো আমাদের এই ধরনের 11 নম্বর সেকশনে দিয়ে রেখেছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ঘটনাটা। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। 14 নম্বর সেকশনে কিন্তু আমাদের বিদেশি রায় বলছে যে যদি সঠিক আদালত থেকে আপনার নকল অর্থাৎ আমাদের সার্টিফাইড কপি যদি দেওয়া হয় তাহলে তার বিপরীতে যদি কোনো রকম প্রমাণ না পাওয়া যায় তাহলে আদালত ধরেই নেয় যে একটি সম্পূর্ণ আদালত থেকে এই রায়টা দেওয়া হয়েছে। এই দুটা সেকশন আমাদেরকে একটু মনে রাখতে হয়। কঠিন প্রশ্ন করলে এই ধরনের প্রশ্ন আমাদের করতেই পারে। খুব ইম্পর্টেন্ট একটা সেকশন। 15 নাম্বার সেকশন থেকে প্রশ্ন হয় মাঝে মাঝে। 15 নাম্বার সেকশন থেকে আপনাকে প্রশ্ন করবে। 15 নাম্বার সেকশন থেকে প্রশ্ন হওয়ার মতন সেকশন, সেটা হচ্ছে যে আদালতে মোকদ্দমা দায়ের করবে। কোন আদালতে মোকদ্দমা দায়ের করবেন, আপনাকে কোন আদালতে আপনার কাছে এসেছে, আপনার কোন আদালতে মোকদ্দমাটা দায়ের করতে চাচ্ছেন। সেক্ষেত্রে বলেছে যে আদালতে মোকদ্দমা দায়ের করবেন, অর্থাৎ এখতিয়ার সম্পূর্ণ এই প্রশ্নটা হুবহু তুলে দেয়। হুবহু এই কথাটা তুলে দেয়। প্রত্যেকটি মোকদ্দমা দাখিল করতে হবে। 20 সালে এসেছে, 22 সালে এসেছে, দেখবেন একেবারে হুবহু এই প্রশ্ন এসেছে। কোথায় দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে এই বিষয়টা নিয়ে আমরা দুইটা বিষয় বিবেচনা করবো। একটা হচ্ছে আর্থিক এখতিয়ার এবং আঞ্চলিক এখতিয়ার। এই দুইটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা একটা মামলা কোথায় দায়ের করব। সেই ক্ষেত্রে আমাদেরকে কি বিবেচনায় করতে হচ্ছে দুইটা বিষয়। একটা হচ্ছে আর্থিক এখতিয়ার, অর্থাৎ এই যে আমাদের গোলাম কিবরিয়া ভাই যে কথা বলে আমাদেরকে সহযোগিতা করলো 1 থেকে 15 লাখ টাকা পর্যন্ত সিভিল জাজ, 15 থেকে 25 পর্যন্ত সিনিয়র সিভিল জাজের, এরপরে হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ আনলিমিট পর্যন্ত হতে পারে। এই যে এইটাকে বলা হচ্ছে আর্থিক এখতিয়ার। সে কোন মামলা কোন জায়গায় করতে হবে। আর এখন আর্থিক এখতিয়ার তো সব জায়গায়, প্রত্যেকটি ডিস্ট্রিক্টেই তো এরকম সিভিল জাজ আছে, প্রত্যেকটি ডিস্ট্রিক্টেই তো একটা সিনিয়র সিভিল জাজ আছে, প্রত্যেকটি ডিস্ট্রিক্টেই কিন্তু কি আছে, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ আছে। এখন শুধু তাই না, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আবার 2 বা ততোধিক সিভিল জাজ আছে, সিনিয়র সিভিল জাজ আছে, তারপরে হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ 4টা 5টা করে থাকতে পারে। তাহলে আপনি কোথায় মোকদ্দমা দায়ের করবেন? সিভিল জাজই কয়টা আছে? 4টা আছে। শিল্পী আপা আছেন? শিল্পী আপা, আসসালামু আলাইকুম স্যার। শিল্পী আপা ব্যস্ত? না স্যার, আছি। আচ্ছা,
সিভিল মামলা কিভাবে দায়ের হয় আর ক্রিমিনাল মামলা কিভাবে দায়ের হয় আপা জানেন? স্যার সিভিল মামলা হুম। মানে এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। আর্থিক আর এটা কি আমি থানাতে দায়ের করতে পারবো? আমি থানাতে যা সিভিল মামলা করতে পারবো? না স্যার, এটা হচ্ছে আদালতে করতে হবে। কোথায় বলা আছে এই কথা যে আপনাকে আদালতে দায়ের করতে হবে, থানাতে করা যাবে না? এটা হচ্ছে আছে দিওয়ানি কার্যবিধি আইনের সেকশন 15। উহুম। স্যার আর্থিক এখতিয়ারে আছে না, এই যে আমি থানাতে দায়ের করতে পারবো না, আমাকে কোর্টে দায়ের করতে হবে। সিভিল মামলা আমাকে কোর্টে দায়ের করতে হবে। এটা একটা থানাও তো মামলা নেয়, মামলা তো মামলাই, তাহলে আমি মামলা থানাতে কেন দায়ের করতে পারবো না? সিভিল মামলা কেন কোর্টে দায়ের করতে হবে? আর এই কথাটা কোথায় বলা আছে বলেন? অনেক কঠিন প্রশ্ন স্যার। আসলে স্যার থানায় তো আমরা মামলা করি, এটা হচ্ছে এই যে ক্রিমিনাল সেকশনে যায়, ক্রিমিনাল হচ্ছে অপরাধে যখন যাবে সেক্ষেত্রে। ঠিক আছে, আমি বুঝলাম যে ক্রিমিনাল মামলাতে আপনি 154 নাম্বার সেকশনের কথা বলতে চাচ্ছেন বা 190 নাম্বার সেকশন ম্যাজিস্ট্রেটের কাছে বলতে চাচ্ছেন, বাট আমি বলতে চাচ্ছি যে সিভিল মামলা যে থানাতে দায়ের করা যাবে না, কোর্টেই দায়ের করতে হবে, এটা কোথায় বলা আছে? আমাকে তো রেফারেন্স লাগবে, তাই না? জি স্যার। আমার রেফারেন্স ছাড়া আমি কিভাবে কথা বলবো? স্যার আমরা দিওয়ানি হচ্ছে কার্যবিধিতে পড়ছি যে কোন জায়গায় পড়ছি? কোন জায়গায় সিভিল পড়ছি? দ্য সিভিল কোর্ট অ্যাক্ট হচ্ছে 1887 ওকে, অনুযায়ী 5 প্রকার আদালতে হচ্ছে দিওয়ানি মোকদ্দমাগুলা দায়ের করতে হবে আর্থিক এখতিয়ারের উপর হচ্ছে ভিত্তি করে, এবং 3 শ্রেণীর আদালত হচ্ছে মামলা নিতে পারবে। সিনিয়র সিভিল যা আদালত, তারপরে হচ্ছে সিনিয়র জজ আদালত এবং যুগ্ম জজ আদালত। আমি সন্তুষ্ট না উত্তরের সামনে। আমি যে জায়গায় প্রশ্ন, আমি শুধুমাত্র ততটুকুই শুনতে চাচ্ছি যে আমি কোর্টে মামলা আমাকে দায়ের করতে হবে, এই কথাটা আমার কোথায় বলা আছে? আমি আপনার উত্তরে সন্তুষ্ট না। হ্যাঁ, আপনি অনেক কিছু বলেছেন। 26 ধারায় বলা আছে স্যার, কি বলা আছে? 26 ধারায় বলা 26 ধারায় বলা আছে। 26 দ্বারা বলা আছে আর্জির মাধ্যমে দাখিল করতে হবে। আর্জির মাধ্যমে তো আমি যদি আর্জিটাকে বলি, ধরেন কোর্টেও তো আর্জি দাখিল করে, পরবর্তীতে এই আর্জি জানেন তো যে 26 ধারাতে বলা আছে মোকদ্দমা দায়েরের পদ্ধতি, না স্যার? দায়েরের পদ্ধতি কি? আমি কোথায় মামলা দায়ের করব? কোর্টে দায়ের করব। আমি মোকদ্দমা তো ক্রিমিনাল মামলা ধরেন আমি সিআর মামলা হিসেবে দায়ের করলাম, পরবর্তীতে এই হ্যাঁ, আর্জি ওটা তো একটা আর্জি পিটিশন। স্যার ধারা 3, 6, 9, 15, 16 এগুলো হবে না স্যার? অসংখ্য হয়ে গেছে একটা সেকশন। স্যার 9 ধারা। ইয়েস, কে বলছে? এই উত্তর চলে আসছে, সেকশন 9। স্যার ওই ব্যারিত আপনাকে তো বলে দিল যে যদি বাড়িতে না থাকে কোনো দায়, সকল প্রকার দেওয়ানি মোকদ্দমা এখতিয়ার সম্পূর্ণ দেওয়ানি আদালতে করতে হবে। কগনিজেন্সের কথা বললো, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে। যদি বাড়িতে না থাকে আদালতে দায়ের করতে হবে। কিছুক্ষণ আগেই তো বললাম। উত্তর তো আমি শুধু 9 নাম্বার সেকশন শুনতে চাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আপনি অসংখ্য সেকশনের কথা মোফাজ্জল ভাই বলেছেন, হ্যাঁ ভালো। ওখানে আরো স্পষ্ট ভাবে আপনি বলার চেষ্টা করেছেন, ওই সেকশন গুলোতে আর্থিক এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার স্পষ্ট, কিন্তু আমাকে তো আগে দেওয়ানি আদালতে মোকদ্দমা করার কথা বললো কোন সেকশনে? 9 নাম্বার সেকশনে বললো না? আবার সেক্ষেত্রে আপনাকে পরিচয় করে দিচ্ছে দেওয়ানি মামলাটা দেখতে কেমন, কালো, ফর্সা, ধলা নাকি রঙিন। বললো যে এটা 2 প্রকারের দেখতে, একটা হলো পদের অধিকার থাকে আর একটা সম্পত্তির অধিকার থাকলে, এই দুইটাকে আমরা দেওয়ানি টাইপের মোকদ্দমা বলতে পারি, তাই না? জি স্যার বুঝছি। আর ক্রিমিনাল মামলা কিভাবে করি? ক্রিমিনাল মামলা কোথায় করব? ক্রিমিনাল মামলা আচ্ছা, স্যার একটা প্রশ্নের উত্তর দেন, আমি একটা প্রশ্নের উত্তরেই আমি সন্তুষ্ট হয়ে যাব। আপনি বলেন যে এই যে কথা থেকে উদ্ভব হয়েছে, আমি একটা মামলা থানাতে মামলা নেয় নাই, আমি কোর্টে মামলা করেছি,
এই মামলাটা থানাতে মামলা না নিয়ে যদি কোর্টে মামলা হয়, তাহলে এই মামলাটা তো পিটিশন কেস হয়। পিটিশন কেস মানে হচ্ছে সিআর কেস, কমপ্লেইন রেজিস্টার কেস। কমপ্লেইন রেজিস্টার কেস কি কখনো জিআর মামলা হইতে পারে, রূপান্তর হইতে পারে? না স্যার, কেউ ওরা তো স্যার ওই যে 202 ধারায় যখন ম্যাজিস্ট্রেট ইয়ে দিবে স্যার, তদন্ত দিবে, তো তদন্ত যদি স্যার মানে ওরকম ভ্যালিড কজ উঠে আসে যে আসলে এটা মানে আমলযোগ্য অপরাধেরই শামিল, তাহলে উনি পাঠাইতে পারবে স্যার থানায়। আমলযোগ্য অপরাধ ওনার নিতে তো আর সমস্যা নেই, আমলযোগ্য অপরাধযোগ্য দুটি নিতে পারে। মানে প্রথমে তো কনফিউজ ছিল, দেখা গেল যে পুলিশ ব্যাপারটা কেমন যেন বলা যাচ্ছে। আমি যা পড়াচ্ছি সব ঠিক আছে তো? স্যার ঠিক আছে স্যার, নাকি আপনারা বুঝতে পারছেন না? মানে আমি বুঝাতে পারছি না কোন জায়গায় দুর্বলতা হচ্ছে, কিছুই তো বুঝতে পারতেছি না। আমরা আসলে স্যার পড়া ঠিক আছে, আমাদের বোঝানো ঠিক আছে স্যার। আপনি প্রশ্ন এরকম করেন না এর আগে, আসলে আমরা উত্তরগুলো সবারই জানা আছে, কিন্তু আমরা বুঝতে পারছি না কোনটা উত্তর হবে। 156(3) একটা সেকশন আছে, 156(3). দেখেন, আপনাকে খেলতে হবে, নানা ভাবে আপনাকে পরীক্ষা নিরীক্ষা নিজেকে করতে হবে। আমি একটা কথা বলেছিলাম, দেখছেন মনে আছে, যে একটা এফআইআর দায়ের করার পরেও, ফার্স্ট এফআইআর, সেকেন্ড এফআইআর, থার্ড এফআইআর পরেও ফোর্থ এফআইআরটাকে বৈধ এফআইআর হিসেবে ঘোষণা করা যেতে পারে। একবার এফআইআর একবার দায়ের হয়েছে। কোন মামলাতে এরকম হাজারো মামলার রেফারেন্স আছে, যেই মামলা আপনি কমপ্লেইন রেজিস্টার কেস হিসেবে কোর্টে দায়ের করেছেন, কোর্টে দায়ের করার পরেও কোর্ট এই মামলাটা নিজে গ্রহণ না করে সরাসরি থানাকে নির্দেশ দিয়ে দেয়, এই মামলাটাকে এফআইআর হিসেবে গ্রহণ করে আমাকে প্রতিবেদন আকারে পেশ করেন। এরকম অনেক নির্দেশ দিয়ে দেয়। তো আপনাকে তো নানাবিধি ব্যাপার জানতে হচ্ছে, যে সিভিল মামলা কিভাবে হচ্ছে, ক্রিমিনাল মামলা কিভাবে হচ্ছে। আপনার মুখে তো এখন বারুদ চলে যাওয়ার কথা, কারণ এইটাই তো খালি আমরা কাজ, আর তো কোনো কাজ করতেছি না। আমরা খালি তো এই বার কাউন্সিলের সিভিল ক্রিমিনাল এইগুলো নিয়েই তো কথাবার্তা বলতেছি। সর্বনিম্ন ঠিক আছে, ওকে শিল্পী আপা, সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে, অর্থাৎ দিওয়ানি মোকদ্দমা দায়ের করবেন। সেই বিষয়ে আমাকে দুইটা বিষয়, যেই কোর্টে দায়ের করবেন সেক্ষেত্রে আপনাকে দুইটা বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। এক, আর্থিক এখতিয়ার, নাম্বার 2 হচ্ছে আঞ্চলিক এখতিয়ার। আর্থিক এখতিয়ার বুঝলাম যে আমার 15 লাখ টাকার মধ্যে সিভিল জাজের কাছে মামলা করতে হবে। এখন দুইটা শব্দ কিন্তু আগেও একবার পড়াইতে যে অনেক সময় নষ্ট করছিলাম, যে দায়রা জজ কোনটা আর দায়রা আদালত কোনটা, এইটাও এখন মনে আছে কিনা। এখন আমি তো একেবারে কনফিউশনে মাঝে মাঝে পড়ে যাই, কোনটা দায়রা আদালত আর কোনটা দায়রা জজ, সেটা আবার মনে আছে কিনা। আর এখন আবার কনফিউশনে ভালাইয়া দিচ্ছি যে সিভিল জাজ কোনটা আর সিভিল কোর্ট কোনটা, দুইটা কিন্তু দুই জিনিস। সিভিল জাজ আর সিভিল কোর্ট দুইটা কিন্তু দুই জিনিস। সিভিল কোর্ট মোট 5 প্রকার, আর সিভিল জাজ এই 5 প্রকারের একটা সর্বনিম্ন কোর্ট হচ্ছে সিভিল জাজ, যার এখতিয়ার হচ্ছে 1 থেকে 15 লাখ টাকার মধ্যে। কথাগুলো কাছাকাছি, অনেক যারা জানেন তাদের কাছে হয়তো বা মনে হচ্ছে যে সিম্পল কথাবার্তা ভাইয়া বারবার বলতেছে কেন, কিন্তু পেঁয়াজ তো এই জায়গায় লেগে যাবে। আপনি বারবার সিভিল কোর্ট বলতেছেন, সিভিল কোর্ট তো বলতে কোনো নির্ধারিত কোর্ট না, সিভিল কোর্ট 5টা আর সিভিল জাজ একটা, তাই না হিসাবটা? এখন এই যে আপনি একটা কোর্টে 5টা সিভিল জাজ আছে, আপনি কোথায় মামলা করবেন? 5টার মধ্যে কার কাছে মামলা করবেন? যার দেখতে সুন্দর, যে একটু হ্যাংলা পাতলা, তার কাছে যা আমি মামলা করি, সুন্দরভাবে হাসি দিলে ঠিক আছে মামলাটা নিবে না। ব্যাপারটা এরকম না ভাইয়া। ব্যাপারটা হচ্ছে ওই যে আঞ্চলিক এখতিয়ার, তখন আমাদেরকে চোখে ফেলতে হবে। এই এখতিয়ারটা
জেলা জজ সাহেব ভাগ করে দেন। এই সিভিল জাজ 1 উনি এই দুইটা থানা দেখবে, সিভিল জাজ 2 উনি এই থানায় দেখবে, সিভিল জাজ 3 উনি এই থানা দেখবে, যুগ্ম 1 উনি যুগ্ম জেলা জজ এই থানাগুলো দেখবে, যুগ্ম জজ 2 এই থানাগুলো দেখবে। একটা জেলার মধ্যে তো অনেকগুলো থানা আছে। দ্যাটস হোয়াই এই যে ভাগ করে দিল অঞ্চল, এই অঞ্চলগুলোকে বলা হয় হচ্ছে আর্থিক এখতিয়ার। একই কোর্টের বিভিন্ন অঞ্চলগুলো যখন ভাগ করে দিবে তখন এইগুলোকে বলা হয় আঞ্চলিক এখতিয়ার। তো আমাদের 15 নাম্বার সেকশনে বলছে যে আপনি আঞ্চলিক এখতিয়ার হওয়ার আগে আপনাকে বললো সর্বনিম্ন কোর্টে আপনি মোকদ্দমাটা দায়ের করেন। অর্থাৎ 16 ক থেকে ইও দফায় স্থাবর সম্পত্তি অর্থাৎ 5 প্রকারের মোকদ্দমা দায়েরের স্থান নিয়ে কিন্তু 16 নাম্বার সেকশনে যদি আমরা দেখি, তার আগে একটু 15 নাম্বারটা শেষ করে দিই, 15 নাম্বারটা শেষ করে যাই, তারপর 16 নাম্বারে যাই। প্রত্যেকটি মোকদ্দমা তার বিচার করার এখতিয়ার সম্পূর্ণ সর্বনিম্ন হুবহু এই প্রশ্নটা দেয়, প্রত্যেকটি মোকদ্দমা দায়ের করতে হবে সর্বনিম্ন আদালতে। কল্পনা করবেন বই খাতা কাছে নিয়ে আপনি একটা চিত্র আঁকা নেওয়া শুরু করবেন যে আমার এই 15 লাখ টাকার মামলা কোথায় দায়ের করব, কোন কোর্টে মামলা দায়ের করব। এখান থেকে যাওয়ার পরে একদিন করে প্রত্যেকজন যারা জীবনে কোর্টে যান নাই, কোন কোর্টে যেতে চান সেই কোর্টে আমাকে বলেন যে ওই কোর্টে যেতে চাই, সেই কোর্টে আমি লোকজন দিয়ে দেব, কেউ না কেউ আছেই আমাদের। সেই জায়গায় কোর্ট দেখে আসবেন, যেহেতু সময় আছে কোনোভাবেই যেন এই বিষয়গুলো একেবারে প্র্যাকটিক্যালি মিস না যায়। আর যারা যাচ্ছেন তারা আমার কথার সাথে হুবহু মিল পাবেন, কোনো সমস্যা। তাহলে আপনার সর্বনিম্ন এখতিয়ার সম্পূর্ণ আদালত থেকে মোকদ্দমা দায়ের করতে হবে। অর্থাৎ আপনার যদি 15 লাখ টাকা হয় তাহলে 15 লাখ টাকার যে সিভিল জাজ তার কাছে মোকদ্দমা করেন, আপনি জয়েন্ট ডিস্ট্রিক্টের কাছে মামলা করতে পারবেন না, কারণ আপনাকে আর্থিক পিকিউনিয়ারি জুরিসডিকশনটাকে ভাগ করে দিয়েছে। এটাকে বলা হয় প্লেস অফ সুট। আপনি কোথায় মোকদ্দমা দায়ের করবেন, এই প্লেস অফ সুট হচ্ছে 2 প্রকারের, একটা হচ্ছে আর্থিক এখতিয়ার আর একটা হচ্ছে অর্থাৎ পিকিউনিয়ারি জুরিসডিকশন, আর একটা হচ্ছে টেরিটোরিয়াল জুরিসডিকশন বা আঞ্চলিক এখতিয়ার। এই দুইটাকে যখন সমন্বয় করে এই একটা কোর্টে আপনাকে মোকদ্দমা করতে হবে। তাই এই 15 নাম্বার সেকশনে বলছে যে আপনার সর্বনিম্ন কোর্টে অর্থাৎ আর্থিক এখতিয়ারের সর্বনিম্ন কোর্টে মোকদ্দমা দায়ের করেন, 15 নাম্বার সেকশনে বলেছে। আর 16 নাম্বার সেকশনে ক থেকে ইও ধারা পর্যন্ত স্থাবর সম্পত্তি অর্থাৎ 5 প্রকার মোকদ্দমার দায়ের করার কথা কিন্তু স্থাবর সম্পত্তি নিয়েই কিন্তু 16 নাম্বার সেকশনের ডিটেইলস আলোচনা করেছে। স্থাবর সম্পত্তি ক বলেছে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারে মোকদ্দমা করতে পারবেন কোথায়, এই আইনের অধীনে আর্থিক বা অন্যান্য সীমানার সাপেক্ষে, আর্থিক বা অন্যান্য সীমাবদ্ধ সাপেক্ষে, অর্থাৎ আর্থিক এখতিয়ার আগে ঠিক করেন, তারপরে আপনি স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, স্থাবর সম্পত্তি বন্টন মোকদ্দমা, স্থাবর সম্পত্তি বন্ধক মোকদ্দমা, স্থাবর সম্পত্তি ক্ষতিপূরণের মোকদ্দমা, আটক বা ক্রয়কৃত সম্পত্তি পুনরুদ্ধার, এগুলো সবগুলোই আপনি কি করবেন, ওই সম্পত্তি স্থাবর সম্পত্তি যেখানে অবস্থিত সেই জায়গায় আপনাকে মোকদ্দমা দায়ের করতে হবে। কিন্তু 16 আপনার গতে একটা কথা দেখবেন যে স্থাবর সম্পত্তির বন্ধক বা চাষ সম্পর্কিত দায় পরিশোধ, বিক্রয় বা বন্ধক মুক্তির জন্য মোকদ্দমা। একটা বিষয় হচ্ছে অনুচ্ছেদ 16 স্থাবর সম্পত্তি বন্ধক বা বন্ধকি খালাসের অধিকার বা সম্পত্তি বিক্রয় বা রেহনের মোকদ্দমা স্থানীয় এখতিয়ারের মধ্যেও কিন্তু সেখানেও বলছে যে স্থানীয় এখতিয়ারের মধ্যে করতে হবে। আমাদের 6 নাম্বার সেকশনে শুধুমাত্র চতে আটক বা প্রকৃত অস্থাবর সম্পত্তি, তাহলে আমাদের 16 নাম্বার সেকশনে ক থেকে ইও পর্যন্ত সবগুলোই স্থাবর সম্পত্তি নিয়ে আলোচনা করা আছে। শুধুমাত্র 6 নাম্বার সেকশনে অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমার কথা বলা আছে চতে। স্পেসিফিকলি আমি বললাম আটক বা প্রকৃত অস্থাবর সম্পত্তি উদ্ধারের জন্য সেই আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে যে আদালতের এখতিয়ার এলাকায় অস্থাবর সম্পত্তি অবস্থিত। তাহলে এতদিন পর্যন্ত আমরা জানলাম স্থাবর সম্পত্তি যেখানে অবস্থিত সেখানে মোকদ্দমা দায়ের করতে হবে, এইটা বলা আছে 16 নাম্বার সেকশনে। কিন্তু 16 চতে বলা আছে অস্থাবর সম্পত্তিও যেখানে অবস্থিত সেখানে মোকদ্দমা করা, স্থাবর সম্পত্তি বায়না চুক্তি করা, স্থাবর সম্পত্তি বাটোয়ারা মোকদ্দমা করা, স্থাবর সম্পত্তি যেই জায়গায় অবস্থিত, যদি যশোরে হয় যশোর এলাকায়, যদি
যদি রাজশাহী হয়, রাজশাহী এলাকায় আপনাকে স্থাবর সম্পত্তি। অন্যদিকে যদি আপনাকে অস্থাবর সম্পত্তি, যেমন হচ্ছে অস্থাবর সম্পত্তি রিলেটেড যদি মোকদ্দমা সম্পত্তি উদ্ধারের মোকদ্দমা করতে চান, অর্থাৎ পুনরুদ্ধারের মোকদ্দমা করতে চান, তাহলে 16 নাম্বার সেকশনের কিন্তু আপনাকে সেই কথা বলেছে। সুতরাং এই যে ক থেকে ঘ দফায় বর্ণিত আপনাকে কি করতে হবে, স্থাবর সম্পত্তি ক্ষতিপূরণ বা অন্য প্রকার মোকদ্দমা প্রার্থিত প্রতিকারের জন্য বিবাদী ব্যক্তিগত ফলাফল, অর্থাৎ যেই জায়গায় সম্পত্তিগুলো অবস্থিত সেই জায়গাগুলোতে আপনাকে মোকদ্দমা দায়ের করতে হবে 16 নাম্বার সেকশনে। আর শুধুমাত্র একটা জিনিস আমাদেরকে জানতে হচ্ছে, অস্থাবর সম্পত্তি দখল উদ্ধারের জন্য আমার 16 চতে কিন্তু বলা আছে। আর একটা জিনিস একটু গুরুত্বর সাথে খেয়াল করতে হবে, দেখবেন যে সংশ্লিষ্ট সম্পত্তি গ বর্ণিত মোকদ্দমায় যে স্থানে মোকদ্দমার কারণ পরিপূর্ণভাবে বা আংশিকভাবে উদ্ভব হয়েছে সে সমস্ত আদালতে রুজু করতে পারবেন। গতে কি বলা আছে, গ হচ্ছে স্থাবর সম্পত্তি বন্ধক খাই খালাস। স্থাবর সম্পত্তি বন্ধক রিলেটেড যে সমস্ত ব্যাপার আছে সেখানে বলছে যে মোকদ্দমার কারণ কজ অফ অ্যাকশন রেজ করে। বিশেষ করে এই বন্ধকগুলো কথাগুলো কখন আসে ভাইয়া, আসে হচ্ছে যখন সম্পত্তিগুলো কোনো ব্যাংক মর্গেজ গ্রহণ করে এবং মর্গেজ দিয়ে টাকা দেয়। এখন কজ অফ অ্যাকশন, ব্যবসা প্রতিষ্ঠান যেখানে সেখানে কজ অফ অ্যাকশন রেজ করে, টাকাটা নিয়েছে, দ্যাটস ওয়াই এই জায়গায় একটু শিথিলতা রেখেছে যে মোকদ্দমায় যেই স্থানে মোকদ্দমার কারণ পূর্ণভাবে বা আংশিকভাবে উদ্ভব হয়েছে সে সমস্ত আদালতেও রুজু করতে হবে। সে সমস্ত জায়গায় স্থাবর সম্পত্তি ছাড়াও, যেমন হচ্ছে ধরেন ঢাকাতে মোকদ্দমা করতে গেছে, ব্যাংকের মামলা করতে গেছে, সে 4টে জায়গায় সম্পত্তি অবস্থিত, সে ঢাকাতে মোকদ্দমা করতে পারে, কারণ ঢাকাতে হেড অফিস, ওখান থেকে সে লোন নিয়েছে। তো প্রত্যেকটি সেকশনে কি কি বিষয়গুলো উল্লেখ আছে আমাদেরকে একটু খেয়াল করতে হবে। বিভিন্ন আদালতে এখতিয়ার সম্পূর্ণ অস্থাবর সম্পত্তি অবস্থিত স্থাবর সম্পত্তির মোকদ্দমা 17 নম্বর সেকশনে সে কথাটা বলা হয়েছে যে যদি স্থাবর সম্পত্তি সম্পর্কিত বা অনির্দিষ্টতার জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা ভিন্ন আদালতের এখতিয়ারের মধ্যে থাকে, সেক্ষেত্রে যে কোনো আদালতের বিভিন্ন আদালতের এখতিয়ারের মধ্যে থাকে, সেক্ষেত্রে একটি আদালতে দায়ের করতে পারবেন। অর্থাৎ যদি ভিন্ন ভিন্ন এখতিয়ার আদালতে থাকে তাহলে আপনি যে কোনো আদালতে আপনার মোকদ্দমা দায়ের করতে পারবেন। 17 নম্বর ধারা অনুযায়ী একাধিক আদালতে দায়েরযোগ্য মোকদ্দমার ক্ষেত্রে যে কোনো একটি আদালতে দায়ের করতে পারবেন। সেক্ষেত্রে ওই মোকদ্দমা দায়ের করার পরে ঠিক আছে মোকদ্দমাটা স্থানান্তর করার জন্য 22 নম্বর সেকশনে আমরা কাজে লাগাতে পারি। 18 নম্বর সেকশন খুবই গুরুত্বপূর্ণ। আদালতের স্থানীয় এখতিয়ার অনিশ্চয়তা হলে সেক্ষেত্রে আপনি কোথায় মোকদ্দমা করবেন, যখন আদালতের স্থানীয় সীমানা অনিশ্চিত, অর্থাৎ যখন দাবি করা হয় কোনো আদালতের আঞ্চলিক সীমানার বিরোধী স্থাবর সম্পত্তি অনিশ্চিত, তবে আদালতে যে কোনো একটিতে মোকদ্দমা দায়ের করতে পারবেন। আমাদের 17 এবং 18 নম্বর সেকশনে পার্থক্যটা কি? 17 নম্বর সেকশনে যে কোনো দুইটার একটা কোর্টের হবে, এটা আপনি জানেন। ভিন্ন ভিন্ন আদালতে অথবা এরকম হয়েছে এই দুইটা কোর্টেই এখতিয়ার রয়েছে, মানে সম্পত্তিটা দুইটা মৌজার সম্পত্তি অনেক সময় বেচা বিক্রি হয় না, এক দলিলে কিন্তু 2 মৌজার সম্পত্তি বেচা বিক্রি হয়, 2 জেলার সম্পত্তি একসাথে বেচা বিক্রি হইতে পারে, জানেন এরকম। আমি রাজশাহীর সম্পত্তি এবং রংপুরের সম্পত্তি, দুইটা সম্পত্তি এক দলিলে কিনতে পারি, এটা সম্ভব? জানেন কেউ? জি স্যার। স্যার জি স্যার। সম্ভব হবে না স্যার। আমি রাজশাহী থেকেও সম্পত্তি কিনবো, রংপুর থেকেও সম্পত্তি কিনবো, বাট একটা দলিলে পারবেন স্যার? ইয়েস পারবো আমি। সেক্ষেত্রে পদ্ধতিটা কি? স্যার ম্যাক্সিমাম জমি যে এলাকায় অবস্থিত সেই সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে আপনি জমিটা রেজিস্ট্রি করতে পারবেন। এক্স্যাক্টলি এই কথা চলে আসছে। তাহলে সম্পত্তি কত নাম্বার সেকশনে জানেন রেজিস্ট্রেশন অ্যাক্টের? না স্যার মনে নাই, ভুলে গেছি স্যার। আবার সম্পত্তি যেখানে অবস্থিত বেশি সেই জায়গায়, দামে কিন্তু না, পরিমাণ।
তাহলে দুইটা জমি একসাথে রেজিস্ট্রেশন করার বিধান কিন্তু আমাদের রেজিস্ট্রেশন আছে। সো এরকম যদি হয় দুটি আদালতে স্থানীয় এখতিয়ার অনিশ্চয়তা যদি হয়, তাহলে আপনি অনিশ্চয়তার মধ্যে যে কোনো একটাতে মোকদ্দমা দায়ের করতে পারবেন 18 নম্বর সেকশনে। এই যে এতক্ষণ পর্যন্ত যতগুলো কথা বললাম, প্রত্যেকটি কথা বললাম কিন্তু আমি স্থাবর সম্পত্তি নিয়ে। শুধু 16 নাম্বার সেকশনের চতে আমি একটা কথা বলেছি, অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের কথাও। এই জায়গা থেকে আমাদের কি কি প্রশ্ন বিভিন্ন সময় এসেছে, যেখানে মোকদ্দমার বিষয়বস্তু পড়ছে সেখানে মোকদ্দমা রুজু করতে হবে, কোথায় উল্লেখ করা হয়েছে? 16 নাম্বার সেকশনে উল্লেখ করা হয়েছে। স্থাবর সম্পত্তি কোনো আদালতে এখতিয়ারের উক্ত বিষয় অনিশ্চিত দেখা দিলে কোন জায়গায় মোকদ্দমা দায়ের করতে হবে সেটা কোথায় উল্লেখ করা হয়েছে? 18 নম্বর সেকশনে উল্লেখ করা হয়েছে। বিরোধী জমির যদি স্থানীয় এখতিয়ার নির্ণয় করা সম্ভব না হয় তাহলে কত নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে? 18 নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে। এরকম ভাবে এতক্ষণ পর্যন্ত এই ধরনের প্রশ্নই বিভিন্ন সময় প্রশ্ন করেছে, 15 নম্বর সেকশন থেকেও প্রশ্ন করেছে। 19 নম্বর সেকশন একটা সেকশন, সেটা হচ্ছে ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির প্রতি সাধিত ক্ষতি এবং ক্ষতিপূরণের মোকদ্দমাটা আপনি কোথায় করবেন? 16 নাম্বারে মনে রাখেন, 16 নাম্বার চতে আমরা আলোচনা করেছি অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য, কিন্তু 19 নাম্বার সেকশনে বলেছে কোন ব্যক্তি অস্থাবর সম্পত্তির প্রতি এক আদালতের একটি স্থানীয় সীমানার মধ্যে ক্ষতি সাধন হলে বিবাদী যদি অন্য আদালত স্থানীয় সীমার মধ্যে বসবাস করে তাহলে বাদী দুই আদালতের যে কোনো একটা আদালতে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করতে পারবে 19 নম্বর সেকশনে। এখান থেকে একটা প্রশ্ন আসে, তাহলে 19 নম্বর সেকশনে আপনি কি হবে? দুইটা জায়গায় মোকদ্দমা দায়ের করতে পারবেন। অস্থাবর সম্পত্তি শব্দটা কিন্তু মনে রাখতে হবে, ব্যক্তি বা অস্থাবর সম্পত্তি ক্ষতিপূরণের মোকদ্দমা। আর 16 চতে বলেছি অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের মোকদ্দমা। দুইটার কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। কি বললাম বলেন একজন? স্যার 16 চতে ওই যে অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, জি, আর এটা তো যে ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের যে মামলা, মোকদ্দমা, এটা হচ্ছে suit for compensation for wrong person or property, এটা হচ্ছে কম্পেনসেশনের মামলা। আর ওইটা হচ্ছে দখল পুনরুদ্ধারের মামলা, অস্থাবর সম্পত্তি দুটাই। এখন অস্থাবর সম্পত্তি দেখে, অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের কথা দেখেই আপনি মেরে দিলেন 19 নম্বরে টিক। আল্লাহ রাস্তে মাফ চাই ভাই, 0.25 মাইনাস মার্কিং, শেষ। ভালো করে পড়েও দেখলাম না যে ঘটনাটা কি ঘটেছে, তাই না? তাহলে এই জায়গায় শব্দটা কিন্তু ব্যক্তি বা অস্থাবর সম্পত্তি। দেখেন আমি বলতে চাচ্ছি কি, এখন আমাদের যে পরিমাণ পড়া আছে, মানে যে পরিমাণ আমাদের রিসোর্স আছে, তাতে আপনাদের সব সেকশন জানা আছে, কিন্তু কোন কোন জায়গায় ভুল হচ্ছে সেই দিকে কিন্তু আমি বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি, যে এই জায়গায় আপনাদের ভুল হচ্ছে, ভুল হবে। তো এখানে কিন্তু ক্ষতিপূরণের মোকদ্দমা দুইটা জায়গায় করতে পারবেন। নাম্বার 1, কোন ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে ক্ষতিপূরণের মোকদ্দমা, এবং অস্থাবর সম্পত্তি ক্ষতিপূরণের মোকদ্দমা ক্ষেত্রে আপনাকে দুইটা আদালতে করতে পারবেন। অর্থাৎ যেই জায়গায় ক্ষতিপূরণ ক্ষতি হয়েছে সেই জায়গায় আপনি মোকদ্দমা করতে পারবেন, অর্থাৎ অস্থাবর সম্পত্তি যেখানে সেখানে, অথবা আপনি কি করতে পারেন, বিবাদী যেখানে বসবাস করতেছে, অর্থাৎ বাদীর প্রতি ক্ষতিকরণ স্থান অথবা বিবাদী বসবাস বা ব্যবসা পরিচালনার স্থান ভিন্ন ভিন্ন আদালতে হলে যে কোনো দুইটার মধ্যে একটাতে করতে পারবেন। এরকম একটা প্রশ্ন বারবার আসে, বারবার এই প্রশ্ন হুবহুব তুলে দেয়। এ চট্টগ্রামের ব্যবসায়ী, বি কে ঢাকায় মারধর করে, উক্ত মারধরের কারণে ক্ষতিপূরণের মোকদ্দমা করতে চায়, আপনার কাছে আসছে, কোথায় মোকদ্দমা করতে দিবেন, কত নম্বর সেকশনে আলোচনা করবে, এরকম বিভিন্ন ভাবে আপনাকে বলতে পারে। তো 19 ধারা অনুযায়ী সেই প্রশ্নের উত্তর হচ্ছে এখতিয়ার সম্পূর্ণ দুটি আদালতে, হয় ঢাকার আদালতে অথবা বিবাদী যেখানে বসবাস করছে, অর্থাৎ চট্টগ্রামে আপনি ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করতে পারবেন। এই প্রশ্নটা বারবার কিন্তু বিভিন্ন সময় আসে, যে কথাটা আমরা কিছুক্ষণ আগে বললাম। স্যার এবার আসছিল এই প্রশ্নটা 25 সালে, হ্যাঁ, এই 25 সালে প্রশ্ন আসছিল। জি, একেবারে হুবহুব ওই উদাহরণটা তুলে দেয় বিভিন্ন সময়। সো খেয়াল রাখবেন ওই যে 16 চুয়াতের দিকে খেয়াল রাখবেন,
আর 19 খেয়াল রাখবেন যে কোনটা ক্ষতিপূরণের কথা বলছে আর কোনটা দখল পুনরুদ্ধারের কথা বলছে, দুইটি অস্থাবর সম্পত্তি। দেখেন নতুন নতুন যত কথা শুনবেন ততবার মনে হবে যে কিছু না কিছু শিখতেছি। এই সিপিসি আমি একেবারে 10 বার পড়াবো, 10 বারই আপনি কিছু না কিছু এখান থেকে পাবেন যদি আপনি মনোযোগী হন। যেই জিনিসটা আপনার আগে ছুটে গেছে হয়তো বা এইবার সেটা কভার হয়ে গেছে, আবার ভবিষ্যতে এমন একটা জিনিস শব্দ আমার মুখ দিয়ে বের হয়েছে আমি তো বুঝতে পারতেছি না যে কোন শব্দটা আপনার কাজে লাগতেছে, কিন্তু আপনার মনোযোগ হলে যে কোনো একটা না একটা কিন্তু কাজে লেগে যাবে। অন্যান্য মোকদ্দমার ক্ষেত্রে অন্যান্য মামলা যেখানে দায়ের করতে হবে সেখানে বিবাদী বসবাস করে অথবা মোকদ্দমার কারণ উদ্ভব হয়, 20 নম্বর সেকশনে বলেছে যে 20 নম্বর সেকশনে যেই সকল মামলার ক্ষেত্রে দিওয়ানি কার্যবিধি এই যে 16 থেকে 19 ধারায় উল্লেখিত বিধান প্রযোজ্য না, অর্থাৎ স্থাবর অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের মোকদ্দমা, ক্ষতিপূরণের মোকদ্দমা, এগুলো ছাড়াও যেই সকল অন্যান্য মোকদ্দমা বিবাদী যেখানে বসবাস করেছে সেখানে কারণ উদ্ভব অথবা বিবাদী যেখানে বসবাস করছে সেখানে অথবা মোকদ্দমা যেখানে কজ অফ অ্যাকশন রেজ হয়েছে সেখানে মোকদ্দমা দায়ের করতে পারবেন। যেমন যে সমস্ত ঘটনা ঘটে, যেমন হচ্ছে পত্রিকার মাধ্যমে এক ধরনের ক্ষতি হয়েছে আপনার, এখন পত্রিকা তো সারা বাংলাদেশে একযোগে ছাপানো হয়, তো আপনি এখতিয়ার সম্পূর্ণ কোন আদালতে করবেন? ঠিক আছে, সেই জায়গায় বিবাদী যেখানে বসবাস করছে সেই মতে মামলা দায়ের করেছেন, যে আদালতে প্রথমেই মোকদ্দমা দায়ের করা হয়েছে সম্ভব হলে সুযোগ হলে সেই কোর্টে বিচার্য বিষয় নির্ধারণ করার সময় অথবা পূর্বে, শব্দটাকে বলা হয়েছে বিচার্য বিষয় নির্ধারণ করার সময় বা পূর্বেই আপনাকে আপত্তি উপস্থাপন করতে হবে। যদি তা না করা হয় এবং ন্যায় বিচারের উদ্দেশ্যে ব্যাহত না হলে আপিল বা রিভিউ রিভিশনের ক্ষেত্রে আপনার মোকদ্দমা স্থানের আপত্তি মঞ্জুর করা হবে না। তাহলে আপনাকে কি কি কন্ডিশন 21 নম্বর সেকশনে কি কন্ডিশন ফুলফিল করতে হচ্ছে? যে আদালতে মোকদ্দমা দায়ের করবে সেই আদালতের নিয়ে এখতিয়ার সম্পর্কে, না আমি বসবাস করি চিটাগং, মামলা দায়ের করা হয়েছে রংপুর, আমি কিভাবে মামলা হাজিরা দেবো? হাজিরা দিতেই তো 5,000 টাকা খরচ হবে, আমার আপত্তি আছে, সেই আপত্তিটা আপনি কখন উপস্থাপন করবেন? ওই আদালতে উপস্থাপন করবেন বিচার্য বিষয় নির্ধারণ করা হয়েছিল সেই সময় অথবা তার পূর্বেই আপনাকে আপত্তি উপস্থাপন করতে হবে। পরবর্তীতে সেইটা যখন রিভিউ রিভিশনে চলে যাবে, আপিলে চলে যাবে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই ন্যায় বিচারের উদ্দেশ্য ব্যাহত হইতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার নামঞ্জুর করে দেবে। এই ধরনের প্রশ্ন আপনাকে 21 নম্বর সেকশন থেকে প্রশ্ন করতে পারে। আরো 2টা সেকশন নিয়ে আমরা যে কথা বললাম যে ক ঢাকার একজন ব্যবসায়ী, খ চট্টগ্রামের ব্যবসায়ী, ক তার প্রতিনিধির মাধ্যমে কয়ের পণ্য কিনেছে এবং ক কে বাংলাদেশের বিমানের হস্তান্তর করার অনুরোধ করেছে, ক উক্ত পণ্য ঢাকাতে হস্তান্তর করেছে, ক পণ্যের মূল্যের জন্য কোথায় মামলা দায়ের করবে? উত্তর হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামের দুইটার মধ্যে যে কোনো একটাকে মামলা করবে। আদালতি এখতিয়ারের বিষয় উপস্থাপন করতে হবে কখন? আদি এখতিয়ার সম্পূর্ণ কোর্টে বিচার্য বিষয় গঠন করার পূর্বে অথবা সময়ে। ব্যক্তি বা স্থাবর সম্পত্তি ক্ষতির জন্য মোকদ্দমা দায়ের করতে হবে কত নম্বর সেকশনে? ওই যে ক্ষতিপূরণের মোকদ্দমা 19 নম্বর সেকশনে। ক্ষতিপূরণের মোকদ্দমা অস্থায়ী অস্থাবর সম্পত্তি ক্ষেত্রে কোথায় মোকদ্দমা, কোন ব্যক্তি বা অস্থাবর সম্পত্তি কোথায় মোকদ্দমা করতে হবে? 19 নম্বর সেকশনে। এ চট্টগ্রামে বসবাস করে, ঢাকাতে এ এবং বির বিরুদ্ধে মানহানি বক্তব্য দেয়, বি এর বিরুদ্ধে কোথায় মোকদ্দমা করবে? মোকদ্দমা 2 জায়গায় করতে পারবে, ঢাকা বা চট্টগ্রামে, দুইটাতে মোকদ্দমা থাকবে। এই প্রশ্নটা বেশি বিভিন্ন সময় আসে। এই হলো 20 নাম্বার সেকশন। 20 নাম্বার সেকশন সম্পর্কে আমাদের আলোচনা। 21 নাম্বার সেকশনের অবজেকশন গেল। আমাদের একাধিক আদালতে মোকদ্দমা দায়ের ক্ষমতাগুলো হস্তান্তরের ব্যাপারে 22 নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে। একাধিক আদালতে দায়েরযোগ্য মোকদ্দমা কোন একটি আদালতে দায়ের করা হলে বিবাদী অন্য কোনো আদালতে হস্তান্তর করার ক্ষেত্রে অবশ্যই 22 নম্বর সেকশনে যে কাজটা করতে হয়, অপোজিট পক্ষকে নোটিশ দিতে হবে এবং সম্ভাব্য সুযোগ হলে সেটাও বিচার্য বিষয়ের নির্ধারণের সময় বা পূর্বেই স্থানান্তরের জন্য আবেদন
করতে হবে। যে আদালতে দরখাস্ত দিবেন মামলাটাকে স্থানান্তর করার জন্য, সেটা হচ্ছে এখতিয়ার সম্পূর্ণ একাধিক আদালতে, অর্থাৎ একই আপিল আদালতের মধ্যে হলে, মানে একই জেলার মধ্যে হলে জেলা জজের কাছে আবেদন করবেন। আর ভিন্ন আপিল আদালতে হলে, অর্থাৎ ভিন্ন জেলার মধ্যে হলে আপনাকে হাইকোর্ট ডিভিশনে আবেদন করতে হবে মামলাটাকে স্থানান্তর করার জন্য। 23 নম্বর সেকশনে এই কথাটা বলা হয়েছে। এবং এই প্রশ্নটাও আসে, এক জেলা থেকে অন্য জেলায় মামলা স্থানান্তর করার ক্ষেত্রে কার কাছে আবেদন করতে হবে? কর্তৃপক্ষকে। আমাদের কর্তৃপক্ষ হচ্ছে হাইকোর্ট ডিভিশন। এই জায়গা থেকে প্রশ্ন করে, আমাদের প্রশ্ন করে যে একাধিক আদালতে মোকদ্দমা স্থানান্তর ক্ষেত্রে কখন আবেদন করতে হবে? আবেদন করতে হবে শুরুতে, অর্থাৎ বিচার্য বিষয় নির্ধারণের সময় বা পূর্বে। স্থানান্তর প্রত্যাহার করার ক্ষমতা, স্থানান্তর অথবা প্রত্যাহার করার ক্ষমতা আছে মাত্র 2টা কোর্টের। এই জায়গায় প্রশ্ন এটা করে, কোন 2টা কোর্টের মোকদ্দমা স্থানান্তর বা প্রত্যাহার করার ক্ষমতা আছে? শুধুমাত্র হাইকোর্ট ডিভিশন এবং জেলা জজ সাহেবের অ্যাকর্ডিং টু সেকশন 24 অনুযায়ী শুধুমাত্র 2টা কোর্টের কিন্তু এই এখতিয়ার রয়েছে। অর্থাৎ কোন মোকদ্দমাটাকে সে প্রত্যাহার করতে পারে, বিচার বা নিষ্পত্তিকরণ করতে পারে, বা এখতিয়ার সম্পূর্ণ আদালত থেকে উঠিয়ে নিয়ে যে অন্য কোনো আদালতে দিতে পারে। 24 নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে। আমরা 24 পর্যন্তই আমরা থাকবো আজকে। তাহলে আমাদের সিভিল প্রসিডিউর পড়া থাকবে হচ্ছে 1 থেকে 24 পর্যন্ত আমাদের সিভিল প্রসিডিউর পড়া থাকবে। সিভিল প্রসিডিউরের আমরা ডিগ্রির সংজ্ঞা পড়েছি, ডিগ্রি কত প্রকার, কি কি বিভিন্ন কথাবার্তা আমরা বলেছি। আমরা 1 থেকে 24 পর্যন্ত সেকশন 2টা ক্লাসের মধ্যে 24 নম্বর আমরা